সম্প্রতি ৪৮তম বইমেলা চলেছিল এই কলকাতা সেন্ট্রাল বার প্রাঙ্গণে, আর যেখানে হয়েছিল কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল। বিষয়টা ছিল ফেলুদার জনপ্রিয়তাকে নিয়ে। আলোচনা করেছেন স্বনামধন্য সৃজিত মুখার্জি, যিনি চিত্র পরিচালক, ছিলেন অভিজিৎ গুহ, যিনি এখন লালমোহন গাঙ্গুলির চরিত্রে অনেক জায়গায় আমরা তাকে দেখেছি, আর ছিলেন সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, যিনি তোপসের ভূমিকায় অভিনয় করেছিলেন সোনার কেল্লা, জয়বাবা ফেলুনাথ। কেন এই আলোচনা? কারণ ফেলুদা যিনি যাকে তৈরি করেছিলেন সত্যজিৎ বাবু, আর সত্যজিৎ বাবুর এই চরিত্র ফেলুদা কতখানি পাঠকদের মনে রয়েছেন বইয়ের মাধ্যমে এবং চলচ্চিত্রের মাধ্যমে, তা নিয়ে আলোচনা হয়। আমি প্রবেশ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বঙ্গভেজ প্রাইম। আপনারা দেখছেন সিটি টক্স, আর সিটি টক্সে আজকে কোনো রিভিউ না, রিভিউ যদি বলা যেতে পারে, এই স্বনামধন্য ব্যক্তিরা কথা বলেছেন ফেলুদাকে নিয়ে, সেটাই তুলে ধরব। আপনারা দেখতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। মনে করেন ফেলুদা পড়তে আর ভালো লাগে না, ফেলুদা দেখতে আর ভালো লাগে না, প্লিজ হাত তুলুন। ফেলুদা তত জনপ্রিয় নয়, ফেলুদা ভালো লাগে না, প্লিজ হাত তুলুন। একজনও হাত তুলতে পারলেন না, তার মানে লোকটা সৌগত একটু এখানে এসে দাঁড়ালে সুবিধা হয়। ইনি একজন সত্যজিৎ এক্সপার্ট, এনাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করলে উত্তর দেন। ফেলুদার বয়স কত হলো? তখন থেকে আজ পর্যন্ত ফেলুদার বয়স 65। কতটা মিস করছেন ফেলুদাকে, বা আদৌ মিস করছেন না, সবাই টেনে নিয়ে যাচ্ছে বলে। প্রশ্নটা কি, কতটা মিস করছে ফেলুদাকে? কতটা মিস করছেন ফেলুদাকে, বা আদৌ মিস করছেন না সন্দীপ রায় বা সৃজিত বা অরিন্দম শীলের ছবিতে তারা ঘুরে ফিরে আসছে বলে? খুব কঠিন প্রশ্ন। কেন ফেলুদা এখনো অফ টাইমে ফেলুদা বিচরণ করছে। এখন হঠাৎ টোটা এসে গেছে, ফেলুদা হিসেবে, ইন্দ্রনীল এসে গেছে ফেলুদা হিসেবে। এখন যতবার যে ফেলুদাকে দেখছি নিজের মতন করে ভালো লাগতে আরম্ভ করেছে। সুতরাং ফেলুদাকে মিস করছিলাম হয়তো, কিন্তু এই ফাঁকে অনেকগুলো ফেলুদা হওয়া শুরু হওয়াতে সম্ভবত মিস করছি না। আমার সময়ের ফেলুদা, তবে কেউ একজন বলুন ফেলুদার বয়স 65। কি করে হলো? ক্যামেরার সামনে পৌঁছে যাওয়াতে ফেলুদা আমার পাশে দাঁড়িয়ে পড়লো। এই হচ্ছে আমার ফেলুদার সম্বন্ধে। তারপরে তো অবভিয়াসলি ফেলুদার ব্যাপারটা বুঝলাম। আর এখনকার ফেলুদা খুব ভালো লাগছে আমার। সেটা অভিজিৎ আরো ভালো বলতে পারবে, যে রিসেন্টলি নয়ন রহস্য ছবিটা ফিচার ফিল্মে সে আসলো, আমার তো অসম্ভব ভালো লেগেছে। বাট এনিওয়ে, ওই ফেলুদাকে মিস করি ডেফিনেটলি, এর মধ্যে কোনো রাগ ঢাক নেই। বাট নতুন ফেলুদাতে খুব ভালো লাগতে আরম্ভ করেছে। কোনো মতে
মিটিপিটি পায়ে আমি এগিয়ে এসেছিলাম যখন বাবুদা মানে সন্দীপ রায় আমাকে ডেকেছিলেন বাড়িতে, যে তুমি তো শুনেছ নিশ্চয়ই যে তোমাকে আমরা ভেবেছি ওই চরিত্রটা করার জন্যে। তার আগে অনেক কানাঘুষো ব্যাপার হয়েছে। আমি ব্যক্তিগতভাবে শুধুমাত্র এই চরিত্রটার জন্য না, মানে সন্তোষ দত্তর একজন একনিষ্ঠ ভক্ত। সন্তোষ দত্তর সঙ্গে আমি কাজ করেছি অভিনেতা হিসেবে নয়, আমি তখন সহকারী পরিচালক ছিলাম। সন্তোষ দাকে আমি কোর্ট থেকে আনতে যেতাম এবং অ্যাম্বাসেডর গাড়ি করে আমি ওনাকে যখন আনতাম, প্রতিদিনই একটা ফোলিও ব্যাগের ভেতর থেকে একটা টিফিন বক্স বার করতেন এবং টিফিন বক্সের মধ্যে থাকতো চিনি মিশ্রিত ছানা আর হাতে গড়া রুটি, এবং প্রতিদিনই বলতেন যে খাবে, এবং প্রতিদিনই আমি উত্তর দিতাম না না আপনি খান। এটা একটা রেগুলার ব্যাপার হয়ে গিয়েছিল। তারপরে ওনার বাড়িতেও বহুবার গেছি আমি নিজে। রবি ঘোষ এবং সন্তোষ দত্ত অন্যান্য তৎকালীন অভিনেতাদের সঙ্গে এই দুজনকে আমার অসম্ভব ভালো লাগতো এবং দুজনের সঙ্গে মেশার কথা বলার একটা সুযোগ আমি পেয়েছি। সেই আইকনিক অভিনেতা, তার জুতোয় পা গলানো একটা মারাত্মক কঠিন ব্যাপার। বিশেষত আমি এখন হয়তো 7-8 বছর ধরে অভিনয় করছি, কিন্তু নিজেকে সেই অর্থে অভিনেতা বলে আমি মনে করি না। আমি একজন চলচ্চিত্র কর্মী। প্রায় 30 বছর ধরে টেলিভিশন এবং সিনেমায় আমি পরিচালনা করে যাচ্ছি এখনো পর্যন্ত। সেটাই আমার পরিচয় বলে আমি মনে করি। অতএব ওই কাজটা করার সময় আমার অজ্ঞানতাটাই কাজে লেগেছে এবং অবশ্যই বাবুদার ওপরে একটা মারাত্মক অন্ধবিশ্বাস। যে বাবুদাকে আমি বলেছিলাম যে এটা তো হত্যাপুরী, এটা পুরীর সঙ্গে সম্পর্কিত এবং এখানে হচ্ছেন আপনি নুলিয়া, আর আমি আমাকে সম্পূর্ণভাবে আপনার হাতে ছেড়ে দিয়েছি, যেভাবে আপনি আমাকে সাঁতার কাটাবেন আমি সাঁতার কাটব। অন্য কাউকেই করতাম, কারণ পরিচালক হিসেবে আমি তো, যদি আমি পরিচালক হই তো অবশ্যই তাতে অভিনয় করব না, কখনো কখনো করতে হয়। যেমন গত একটা ছবি করেছি আপিস বলে, কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ছিল ছবিটা। তাতে আমাদেরই এক বন্ধু, সে সত্যি ডাক্তার, তাকে একটা ডাক্তারের চরিত্রে অভিনয় করতে বলেছিলাম। তো শেষ মুহূর্তে সে যেহেতু সরকারি কর্মী, আমাকে শেষ মুহূর্তে ফোন করে বলে যে আমি না যেতে পারছি না। তো ওই চরিত্রটা আমাকে অভিনয় করতে হয়েছিল। এছাড়া পরিচালক হিসেবে যখন কাজ করি অভিনয় করার কোনো রকম ইচ্ছে আমার থাকে না, কারণ পরিচালনা করার যে গুরুদায়িত্ব, যে একটা প্রোডাকশন তৈরি করার এবং সেটাকে পরিচালনা করার, এটা বড্ড কঠিন কাজ। অতএব নিজেকে আমি কখনোই সেখানে রাখতাম না। বেশ, মারাত্মক প্রশ্ন বলি তো করলাম। তিনি কে? তবে হতে পারে যে আমাদের সৃজিতের সিরিজে অনির্বাণ অসম্ভব শক্তিশালী একজন অভিনেতা। আমি অভিনেতা হিসেবে ওর সঙ্গে কাজ করেছি এবং পরিচালক হিসেবে ওর সঙ্গে কাজ করেছি। ও আমার থেকে বয়সে অনেক ছোট এবং স্ক্রিনে এবং মঞ্চে দুটোতেই সমানভাবে অসাধারণ অভিনয় করার ক্ষমতাও রাখে এবং ও নিশ্চয়ই জাস্টিফাই করত। কঠিন থেকে কঠিনতর জায়গায় আমরা যাচ্ছি। আসলে আমার মনে হয় এই নিয়ে অনেক বিতর্ক আছে। এই জন্য এই চরিত্রটা করার জন্য দরকার একজন মানুষের যে কুইন্টেসেন্সিয়ালি বাঙালি আনা, তার রন্ধ্রে রন্ধ্রে হওয়া প্রয়োজন আছে, না হলে এই চরিত্রটাকে বুঝতে পারবে না। এই চরিত্রকে বোঝার ক্ষমতা তারই আছে যে বাঙালিকে চেনে, কিছুটা উত্তর কলকাতা ভবানীপুর ঘোরা মানুষ, সাবেকি কলকাতার সম্পর্কে যার একটা প্রত্যক্ষ ধারণা আছে, সেরকম মানুষের পক্ষেই কিন্তু এই চরিত্রটা করা সম্ভব। শুধু অভিনয় দিয়ে হবে না, সেই সময়টাকে, সেই মানুষটাকে, সেই মানুষের ইনোসেন্স, আমার মনে হয় এই চরিত্রের মূল কাঠামোটা দাঁড়িয়ে রয়েছে এই ইনোসেন্সের ওপর। যে সেই সাহস, সেই স্পর্ধা আমাদের নেই। সত্যজিৎ রায়ের ফেলুদা কেমন, সত্যজিৎ রায়ের ফেলুদায় সৌমিত্র কেমন, জটায়ু কেমন, বা তপসে কেমন, বা মগনলাল মেঘরাজ কেমন, বা আমাদের মন্দার বোস কেমন, এগুলো নিয়ে আমরা আলোচনা করব না। আমি সশ্রদ্ধে ওই নামগুলো বাদ রেখে ওনার ছবিকে বাদ দিয়ে আলোচনা করছি। ধরুন পরিচালক হিসেবে আপনাকে বলা হলো মগনলাল মেঘরাজ চরিত্রে কাউকে বাছার জন্য। এই কারণে প্রশ্নটা করছি,
সন্দীপও কিন্তু মোহনলাল মেঘরাজ চরিত্রে একদম আলাদা দুজনকে ট্রাই আউট করেছে, জনকাণ্ড কাঠমান্ডুতে এবং কিসসা কাঠমান্ডুতে দুজন আলাদা লোককে ট্রাই আউট করেছে। আপনি কাকে করবেন এই মুহূর্তে, কাকে করা যায় মোহনলাল মেঘরাজ চরিত্রে? আরেকটা বম্বার্ডিং প্রশ্ন, ঠিক আছে। আমরা সাধারণত আমার মনে হয় এখানে একটা অফবিট হওয়া ভালো, তবে অফবিট তো হওয়া যাবে না, আইডেন্টিফাই করা যায় এমন একটা মানুষ, অভিনেতার সঙ্গে আমাকে অভিনেতার নাম এখানে আমাকে তুলে আনতে হবে। হঠাৎ করেই মনে হচ্ছে খরাজ মুখার্জি মনে হয় ভালোই হবে। দর্শকদের প্রশ্ন করছি, কিরম লাগলো নামটা আপনাদের? কোন বিকল্প নাম বলবেন বর্তমান অভিনেতাদের মধ্যে থেকে? তখনই আমার মনে হয়েছিল বিশ্বজিতের কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকজন চলচ্চিত্রের, বাংলা চলচ্চিত্রের সুপারস্টার এসে গেছেন, সৃজিত মুখার্জি। আপনারা কি জোরে হাত তালি। সুতরাং বিশ্বজিৎকে পছন্দ, ডেফিনেটলি বিশ্বজিৎকে পছন্দ। বেশি ফেলুদা কি জনপ্রিয় বোঝা যাচ্ছে। কিছু প্রশ্ন উত্তর হয়েছে, যেমন জটায়ু কতজন এখনো পর্যন্ত করলেন। রানাকে প্রশ্ন করা হয়েছে, তুমি যদি পরিচালনা করতে তাহলে জটায়ু কাকে করতে? মোহনলাল মেঘরাজের সন্দীপ রায়, আমরা প্রথমেই বলে নিয়েছি সত্যজিৎ রায় এখানে কোনো আলোচনা হবে। সত্যজিৎ রায়ের জটায়ু, সত্যজিৎ রায়ের ফেলুদা, সত্যজিৎ রায়ের তোপসে সব মাঝারে। তারপর থেকে আলোচনা মাসে ইনফ্যাক্ট 2 মে আমাদের একটা পরিকল্পনা আছে। আড্ডা টাইমস যে প্ল্যাটফর্মটার জন্য বানিয়েছিলাম, সেটা কিছু প্রযুক্তিগত কিছু প্রবলেমস দেখা দিয়েছে অ্যাপটায়। তো সেই অ্যাপটায় ওই প্রবলেমটা সলভ হয়ে যাবে এবং খুব শিগগিরই সলভ হয়ে যাবে। তো মে মাসে উই আর ট্রাইং টু রিলিজ যত কাণ্ড কাঠমান্ডুতে, তো খুব শিগগিরই সেটা মানুষ দেখতে পাবেন এবং হোপফুলি খুব ভালো লাগবে। আমার ব্যক্তিগতভাবে আমি যে 4টে ফেলুদা বানিয়েছি তার মধ্যে সেরা যতকাণ্ড কাঠমান্ডুতে। তার একটা খুব বড় কারণ হলো আমি মনে করি জোকার ছাড়া ব্যাটম্যান অসম্পূর্ণ, তো একইভাবে মোহনলাল মেঘরাজ ছাড়া ফেলুদা অসম্পূর্ণ। এবং তো ফিজিক্যালিটির দিক থেকে আমি লেখক সত্যজিতের দিকে একটু বেশি ঘেঁষেছি এবং তার স্কেচকে ফলো করে খরাজদাকে কাস্ট করেছি। সো আমার মনে হয় মানুষের যতকাণ্ড কাঠমান্ডু খুব ভালো লাগে। আমি শুরু করি ছিন্নমস্তার অভিশাপ দিয়ে, তারপর যতকাণ্ড কাঠমান্ডুতে করি, তারপর করি দার্জিলিং জমজমাট এবং আমার শেষ ফেলুদা ভূস্বর্গ ভয়ঙ্কর। এই 4টা। কতটা চাপ নিয়ে এই ছবি 4টে বানাতে হয়েছে? মানসিক চাপ বা দায়িত্বভার বলবো, সেটা কি সেই দায়িত্বভারটা? হ্যাঁ, মানে ওই প্রথমে যেটা বলছিলে যে প্রথমেই সত্যজিৎ রায়কে বাদ দিয়ে চিন্তা ভাবনা করাটা, ওটাই একটা খুব বড় চাপ। মানে উনি যা করে গেছেন, মানে এটা হলো যে আমি রক ক্লাইম্বিং শুরু করছি পাড়ায়, আমি জানি মাউন্ট এভারেস্ট একজন অলরেডি চড়ে বসে আছেন, তো প্রথমে মাথা থেকে এভারেস্টটা বাদ দিয়ে দিতে হবে। এভারেস্ট বাদ দিলে তখন টাইগার হিল যাওয়া যায়, কাঞ্চনজঙ্ঘা অব্দি, কেটু অব্দিও পৌঁছানো যায় হয়তো, কিন্তু এভারেস্ট নয়। হ্যাঁ, কিন্তু প্রথমে এভারেস্টটা বাদ দিয়ে দিতে হবে, যে ওটা হয়ে গেছে। তো আমাকে এই কথাটা আপনারা মানেন? সৃজিত যেটা বললো মানলে হাততালি। সত্যজিৎ রায় এভারেস্ট ওটা বাদ দিয়ে কথা হচ্ছে, মানছেন তো? ঠিক আছে, তাহলে পরের কথা। অনেকে না, 2-1 জন তখন ওই রাইটস গুলো নিয়ে কথা হচ্ছিল, কোন গল্প করা হবে। তো অনেকে রাইটস নেওয়ার মধ্যে সোনার কেল্লা জয় বাবা ফেলুদার রাইটসও নিয়েছিলেন। এবার আমায় যখন বলছেন যে গল্পের লিস্টের মধ্যে এই গল্প আছে, তো এটা করবেন, তো যখন সোনার কেল্লার কথা আসে, আমি বলি যে আমি করবো কি করবো না পরে বাবা, আগে ওটা লিস্ট থেকে বাদ দিই, ওটাকে জয় বাবা ফেলুদার সোনার কেল্লার লিস্ট থেকে কাটুন, কেটে একটা নতুন লিস্ট তৈরি করুন। কারণ মানে তাজমহল তো 2বার বানানো যায় না, দুবার হয় না। সো ওটাকে লিস্ট থেকে বাদ দিন, তারপর আমরা অন্য আলোচনায় যাচ্ছি। তো সেরকমই ব্যাপার আমার মনে হয় যে, এবং
ছিন্নমস্তার অভিশাপ আমার খুব খুব প্রিয় গল্প। বানানো অর্থাৎ ফেলুদা ছবি বানানোর সময় আমাকেও অনেকবার বলেছেন ছবি পাঠিয়ে তুমি একটু দেখে বলো তো এটা ইলাস্ট্রেশনের সঙ্গে মিলছে কিনা। ওই ভয়ঙ্কর ইলাস্ট্রেশন ফলো করে, ভীষণ ইলাস্ট্রেশন ফলো করে ছবি করার সময়। কিন্তু সৃজিত স্বাধীনভাবে ফেলুদা করেছে। সেই ফেলুদা যে ফেলুদায় বাঙালি অভ্যস্ত, তাদের মননে তাদের অভ্যাসে কখনো কখনো যে ধাক্কা লাগেনি এটাও নয়। অর্থাৎ সৃজিত বাইরের চকোলেট যে কোটিংটি রয়েছে সৃজিতের, তার ভেতরে একটা ভয়ঙ্কর কাঠিন্য আছে, সেটা ফেলুদাতে। ফেলুদাকে প্রথম সন্দীপ রায়ের ঘরানা থেকে, অর্থাৎ রায় পরিবারের ঘরানা থেকে বাইরে বের করে ফেলুদাকে আধুনিক করার চেষ্টা করেছে সৃজিত। ভুল বলছি না ঠিক বলছি? না, একদমই ঠিক বলছো। তবে কেন কেন না, আধুনিক কথাটা আমার একটু আপত্তি, বিকজ আমার মনে হয় যে আমি প্রথম এবং একমাত্র মানুষ যে পিরিয়ড ফেলুদা বানিয়েছে। কারণ প্রথমে যখন সোনার কেল্লা জয় বাবা ফেলুনাথ হয় তখন সেটা সেই সময়ে নিরিখে হয়, কাজে সেটা পিরিয়ড ছিল না। এখন তারপরে যখন বাবুদা করেন, মানে সন্দীপ রায় করেন, তার মধ্যেও স্যান্ট্রো বা মোবাইল ইত্যাদি ব্যবহার আমরা দেখিয়েছি। সো সেই অর্থে সেটা আধুনিক ফেলুদা ছিল। আমি কিন্তু প্রথম পিরিয়ড ফেলুদা করি, মানে 80 দশকের ফেলুদা বা 70-এর শেষের দশকের ফেলুদা। সো আধুনিক হয়তো নয়, পিরিয়ড ফেলুদা। কিন্তু সেই পিরিয়ড ফেলুদার মধ্যে এরকম অনেক এলিমেন্ট আমি আনার চেষ্টা করেছি, যেই এলিমেন্টগুলো হয়তো সত্যজিৎ রায় কিশোর সাহিত্যের কথা ভেবে অতটা এক্সপ্লোর করেননি। কিন্তু আমি জানি আজকের দিনে দাঁড়িয়ে, আমি যখন কাকাবাবুও করেছি, আমি জানি আজকের কিশোর পাল্টে গেছে। আজকের কিশোরের হাতে অনেক বেশি প্রযুক্তি, সে রাজনৈতিকভাবে অনেক সচেতন, সে পারিপার্শ্বিকের ব্যাপারে অনেক বেশি সচেতন। কাজে আমি যখন 80-র দশকে কোনো গল্প বলছি, সেখানে আজকের কিশোর বা আজকের ইয়াং অ্যাডাল্ট বা ইভেন যারা আগে ফেলুদার ভক্ত এখন বড় হয়ে গেছেন, তারা কিন্তু এক্সপেক্ট করবেন অ্যাটলিস্ট বিশ্বে চারিদিকে যা হচ্ছে, যা গল্প হচ্ছে, যা ন্যারেটিভ হচ্ছে, সেই ন্যারেটিভের কথা ভেবে এইটা কিন্তু এক্সপেক্ট করবেন। একটা কথা যদি আমি 80-র দশকে দার্জিলিংয়ে গল্প বলি, সেখানে একটা গোর্খাল্যান্ডের একটা উপস্থিতি থাকবে, কিংবা আমি যদি 80-র দশকে শেষের দিকে কাশ্মীরের গল্প বলি, সেখানে কিন্তু সন্ত্রাসবাদের একটা অ্যাঙ্গেল থাকবে। তো আমার সেটা বক্তব্য। এবং সিদ্ধার্থ কি বলছেন? এটা 80-র দশকের দার্জিলিং জমজমাট করা হলে সেখানে গোর্খাল্যান্ডের গল্প থাকা উচিত না উচিত নয়? অ্যাবসলিউটলি থাকা উচিত, বিকজ রেলিভেন্স বলে একটা কথা আছে ইংলিশে, হোয়াট ইজ রেলিভেন্ট অ্যান্ড হোয়াট ইজ নট রেলিভেন্ট। এখন জেঠু যখন বইটা লিখেছিল তখন ওটার মধ্যে দিয়ে যেতে পারিনি, কারণ সে ব্যাপারটাই হয়নি, তো সেটা কোনো রেফারেন্স নেই। বাট আমি একটু অন্যদিকে যাচ্ছি, যে যতদূর জানি এবং আমার তথ্যটা হয়তো ভুলও হতে পারে, যে এই সৃজিত মুখার্জি যে বসে আছে, এ প্রথম নাটক ফেলুদা করেছিল, মানে স্টেজে। আমার রিকোয়েস্ট, এবং আপনাদের নিশ্চয়ই ইচ্ছা হবে, যে কলকাতায় যতক্ষণ অন্য ছবি হচ্ছে, ফেলুদা হচ্ছে, একটা নাটক ফেলুদা হয়ে যাক, একটা স্টেজ ফেলুদা হয়ে যাক, দেখা যাক কীরকম ব্যাপারটা দাঁড়ায়। এবং ও হচ্ছে সৌম্য বলি এক অভিনেতা, সে করছে কোন একটা দল করুক না, দলের নাম মনে নেই, কিন্তু এরকম একটা দলও করুক, করছে। সৃজিত মুখার্জি দল করুক, আর একজন দল আছে, আরো অনেক দল করুক, সেটা নিয়ে কথা নয়। বাট স্টেজে একটু ফেলুদা দেখতে চাই, কিরকম ব্যাপারটা দাঁড়ায়, তাহলে খুব মজা লাগবে আমার। এখন অবধি আমার যতদূর ধারণা 3বার স্টেজে ফেলুদা হয়েছে। একবার আমি করেছিলাম ব্যাঙ্গালোরে, সেটাই প্রথম। হ্যাঁ, ওটাই প্রথম। সেটা অবশ্য গল্পটা আমার নিজের ছিল, ইট ওয়াজ এ নন ক্যানোনিক্যাল প্লে। বৃদ্ধ ফেলুদাকে নিয়ে বরুণচন্দ্র ফেলুদা করেছিলেন, পরমব্রত তোপসে করেছিলেন, আর বৃদ্ধ ফেলুদাকে নিয়ে, মানে পোস্ট রিটায়ারমেন্ট ফেলুদা, তিনি কি করছেন, এবং মগনলাল মেঘরাজ ফেরত আসেন ফর ওয়ান লাস্ট ডুয়েল। এটা ছিল গল্প, ফেলুদা ফেরত। তারপরে অপ্সরা থিয়েটারের মামলা হয়েছিল স্টেজে। অপ্সরা থিয়েটারের মামলা বেনুদা করেছিলেন এবং গৌরব তোপসে করেছিল। এবং তারপর এখন সৌম্য বোধহয় গোলাপী মুক্ত রহস্য করছে, সেখানেও মগনলাল আছে। তো আমরা ওই মগনলালকে কিছুতেই ছেড়ে যেতে পারি না। শ্রোতাদের দার্জিলিং জমজমাট করতে গিয়ে গোর্খাল্যান্ড অথবা ভূস্বর্গ কাশ্মীরের প্রেক্ষাপটে
জঙ্গি চরিত্র, কাশ্মীরের জঙ্গি চরিত্র, এটাকে যারা সমর্থন করছেন হাত তুলুন। হচ্ছে ক্লাসিক, ক্লাসিক অখণ্ড চরিত্রে থাকবে, অর্থাৎ ক্লাসিকের কোনো সামাজিক চেহারা হয় না, সে তার সময়ে স্থিতধী থাকবে, সেই সময়কে সে ধরে রাখবে এবং সে সময়ের বাইরে যাবে না। এটাতে অনেকে সমর্থন করে। আমি বেশ কলেজে পড়ার সময় একটা ইলেকট্রা দেখেছিলাম, দেখতে গিয়ে ঘাবড়ে গিয়েছিলাম। আমি দেখলাম মিনিট 15-র মধ্যে প্রায় হল ফাঁকা হয়ে গেল ভয়ের চোটে। একটা জেলের মধ্যে একজন লেসবিয়ান মহিলা দিয়ে ছবিটা শুরু হয়, ইলেকট্রা ছবিটা শুরু হয়। ন্যাচারালি অনেকের রুচিতে লাগে, আর এটা 80-র দশক, অনেকেই ছবি থেকে বেরিয়ে যায়, হল থেকে বেরিয়ে যায়। ফলে একজন কিভাবে অ্যাডাপ্টেশন করবেন সেটা তার ব্যাপার। আসল ব্যাপারটা কি সৃজিত এটা যে অ্যাডাপ্টেশন আর নো অ্যাডাপ্টেশন, ছবিটা দাঁড়ানো কি দাঁড়ানো না। একেবারেই তাই। আমার মনে হয় যে স্পিরিটটা সবচেয়ে ইম্পর্টেন্ট। যে অ্যাডাপ্টেশনটা হলো কি হলো না, কতটা হলো কি হলো, অ্যাট দি এন্ড অফ দ্য ডে তুমি যেই স্পিরিটটা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছিলে তোমার গল্পের মাধ্যমে, সেটা কি তুমি পৌঁছাতে পারলে, সেটাই আমার মনে হয় একমাত্র কষ্টিপাথর। এবার আমি গোর্খাল্যান্ড দিয়ে ভরিয়ে দিলাম, কিন্তু ফেলুদার সোলটা মিসিং হয়ে গেল, বা জটায়ুর যোগগুলো ল্যান্ড করলো না, তাহলে কোনো লাভ নেই। গোর্খাল্যান্ড হোক, সন্ত্রাসবাদ হোক, এগুলো প্রত্যেকটাই কিন্তু এমবেলিশমেন্ট, মাথায় রাখতে হবে। এগুলো কোনোটাই মূল প্লটকে কোনোভাবে মানে একদম আমূল পরিবর্তন করছে না, সেটাকে এমবেলিশ করছে। কিন্তু মূল প্লটে, আসল ট্রিটমেন্টে, মানে সিদ্ধেশ্বর মল্লিকের ক্রাইসিসটা কি আসছে, ফেলুদা কি কোথাও একটা কি ক্যাপিটাল পানিশমেন্টের ব্যাপারে যে তার যে একটা দোলাচল, সেইটাকে আমি অ্যাড্রেস করতে পারছি। এইগুলো ভূস্বর্গ ভয়ঙ্করের মেইন ক্রাইসিস, সেইগুলো থাকছে কিনা সেইটা কিন্তু সবচেয়ে ক্রিটিক্যাল। রানা পরিচালক হিসেবে কি বলেন সৃজিতের কথার প্রেক্ষিতে? আমি একেবারেই সহমত, এবং আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এটা ইন্টারপ্রিটেশন। প্রত্যেকটা পরিচালকের ইন্টারপ্রিটেশন যদি না থাকে, স্রেফ ওই কাগজে যেটা লেখা আছে সেটাকেই যদি আমি ছেপে দিই, তাহলে সিনেমা করার কোনো মানে হয় না, বা যে কোনো আর্ট করারই কোনো মানে হয় না। সেটা মানে কখনই এটা আমি অ্যাপ্রুভ করি না, এবং এটা মনে করি যে বিধ্বংসী করেছে, কিন্তু খুব বিধ্বংসী। যারা থাকেননি তারা নেটফ্লিক্সে দেখেন। আমি মনে করি যে ফেলুদার ক্ষেত্রে যেই সেই আমিটা কিন্তু আবার সত্যজিৎরার অন্যান্য ছোট গল্পের আমি নই। মানে আমি ফেলুদার ব্যাপারে খুব গোঁড়া, আমি ফেলুদার ব্যাপারে খুব পুরাতনী, আমি ফেলুদার ব্যাপারে স্কেচ ফলো করি, আমি ফেলুদার ব্যাপারে একদম মানে যা লেখা আছে সেটাকে ধরে এগোই। অবভিয়াসলি তাতে আমার নিজের ইন্টারপ্রিটেশন দিই, কিন্তু মূল টেক্সট থেকে সরি না। আবার অন্যান্য যে ছোট গল্প, ফেলুদা বহির্ভূত যে ছোট গল্প, সেইগুলো আমি মনে করি যে সেটার মধ্যে যেহেতু হরর আছে, সুপারন্যাচারাল আছে, এরকম অনেক এলিমেন্ট আছে, যেই এলিমেন্টগুলো অগেন আমার মধ্যে যে কথক তাকে অন্যরকমভাবে এক্সাইট করে। সেখানে আমি মানে I can go wild with experimentation and totally have a radical interpretation, which is why আজকে বিপিন চৌধুরীর স্মৃতিভ্রম ফরগেট মি নট হয়ে যাচ্ছে, which is why বেহরুপিয়া মানে বহুরূপী চেঞ্জ অফ বেহরুপিয়া হয়ে যাচ্ছে। তো এই যে ট্রাভেলটা, ইন্টারপ্রেটিভ ট্রাভেলটা, এই ট্রাভেলটা ফেলুদা ছাড়া অন্য গল্পে আমি অনেক বেশি অ্যাডভেঞ্চারাস, কিন্তু ফেলুদার ব্যাপারে আমি অনেক বেশি সনাতন, অনেক পুরাতন, অনেক বেশি ক্লাসিক্যাল, অনেক বেশি ধ্রুপদ। আমাদের একটা ছোট্ট যদি 1 মিনিটের মতো পড়ে, দর্শক যদি আমাকে তোপসের পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে চায় তাহলে তো হবে না। আমার একটা অন্য ক্যারেক্টার রোল যদি হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার তো করতে কোনো প্রবলেম নেই। সেটাই আমরা চাই, সেটাই আমরা চাই। আপনি সেই ইচ্ছেটা পরিচালকের ব্যক্ত করুন। তোপসের বাবা কিন্তু খারাপ হবে না, কারণ আমরা তার পাঠ খুব একটা নেই। হ্যাঁ সেটা একটু এক্সটেন্ড করতে হবে। পরের প্রশ্ন সৃজিত দা অবভিয়াসলি আপনি যদি শার্লক হোমসের ক্যারেক্টারটাকে দেখেন, বেনেডিক্ট কাম্বারব্যাচেস ইন্টারপ্রিটেশন ভার্সেস দ্য ইন্টারপ্রিটেশন অফ আপনার যেটা সিনেমাটাতে হয়েছিল, টু ভেরি ডিফারেন্ট শেডস অফ শার্লক হোমস। নাও কম্পেয়ারিং অ্যাপেলস টু অরেঞ্জেস অবভিয়াসলি, কিন্তু আপনি যখন এখন বললেন যে
you want to stick to a certain type of Feluda on screen. So Amra, in due course of time, is there a chance we can see a different face of Feluda which is relevant for 2025? মানে আপনি 2025 সালের ফেলুদাকে দেখতে চাইছেন বা যাওয়া সম্ভব কিনা Which জানতে would be চাইছেন? relevant for the people of this generation? আচ্ছা, এখানে একটা প্রথমত কয়েকটা কারেকশন আমি করি। কারেকশন মানে এটা বেনেডিক্ট কাম্বারব্যাচের ইন্টারপ্রিটেশন নয়, এটা কিন্তু মার্ক গ্যাটিস আর স্টিফেন মোফাটের ইন্টারপ্রিটেশন। বেনেডিক্ট কাম্বারব্যাচ একজন অ্যাক্টর। হ্যাঁ, আমিও সিরিজটার কথাই বলছি। সিরিজটা স্টিভেন মোফাট আর মার্ক গ্যাটিসের ইন্টারপ্রিটেশন, বেনেডিক্টের ইন্টারপ্রিটেশন নয়। বেনেডিক্ট একজন অভিনেতা। হ্যাঁ, তো আমরা যারা লেখে তাদেরকে তো একটু মানে তাদের নামও নিই না, তাদেরকে ভুলে যাই। আমি একটু মনে করিয়ে দিলাম যে ইন্টারপ্রিটেশনটা বেনেডিক্ট কাম্বারব্যাচের নয়। হ্যাঁ, অন স্ক্রিনও এই যে ফেলুদা আমি 4টে করেছি, এটা আমার ইন্টারপ্রিটেশন। টোটা সেখানে ফিট ইন করেছে, ওটা টোটার ইন্টারপ্রিটেশন নয়। হ্যাঁ, সো দ্যাটস নাম্বার 1। হ্যাঁ, এটা একটু বলা দরকার। আসলে আমরা ক্যামেরার সামনে আসি না, তো এই কথাগুলো একটু বলা দরকার যারা ক্যামেরার পেছনে কাজ করি আর কি। তো সেটা 1 নম্বর। দ্বিতীয় কথা, পরিচালক একটা ছবি মূল সত্তা, মূল রূপকার এবং পরিণতিও মূল পরিচালক। তার উপরে কেউ কোনোদিন, সে যত বড় অভিনেতাই হন, যত বড় অভিনেত্রী হন, কেউ কোনোদিন যেতে পারেননি, যেতে পারবেন না। থ্যাংক ইউ ভূষণ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো নাও কামিং টু গাই রিচি's interpretation of Robert Downey Jr. এবং Jude Law's Sherlock Holmes, or Moffat and Gatiss' interpretation of Benedict and Martin Freeman's Sherlock rather. এই দুটো ইন্টারপ্রিটেশনই অবভিয়াসলি ক্লাসিক্যাল ধ্রুপদী শার্লক হোমস থেকে অনেক সরু, ঠিক আছে। আমার বোম্বেতে সবচেয়ে সফল কাজ শেখার হোম বলে একটা সিরিজ, যেটা 2024-এর টপ 10 সিরিজের মধ্যে স্থান করে নিয়েছে IMDb-তে এবং খুবই পপুলার হয়েছিল। কে মেনন শেখর হোম এবং রণবীর শৌরি ওয়াটসনের যে চরিত্র সেটা করেছিলেন। তো এবার আমি কিন্তু অন্য ডিটেকটিভের ক্ষেত্রে অনেক বেশি অ্যাডভেঞ্চারাস এবং আমি অনেক আমি কাকাবাবুকে আইপ্যাড দিয়েছি, সন্তুর প্রেমিকা এনেছি গল্পে, যার জন্য লোকজন যার পণ্যাই আমার কাকাবাবু ফ্যানেরা বেশ আমার ভুডু পুতুল তৈরি করে তাদের পিনও ফুটিয়েছে। সো সেটা নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ফেলুদার ব্যাপারটা একটু অন্যরকম। ফেলুদার সাথে আমার ছোটবেলার এত স্মৃতি জড়িয়ে আমি সেই স্মৃতিগুলোর ব্যাপারে একটু আমি করতে চাইলেও যে 14 বছরের সৃজিত মুখোপাধ্যায়, যার ভবানীপুরে জন্ম, যে ভবানীপুরে বুকবুড়ো থেকে ছোটবেলায় ওই ছোট্ট পাতলা ফেলুদাগুলো কিনতো, সেই ফেলুদার বইয়ের পাতার গন্ধের সঙ্গে তার বাবার আফটার শেভ লোশনের গন্ধও জড়িয়ে আছে। সো সেই 14 বছর বয়সী সৃজিত মুখোপাধ্যায় আমায় অ্যালাউ করবে না কোনো রকম আধুনিকরণ বা 2025-এর ফেলুদা ইত্যাদি ইত্যাদি না। উইচ ইজ ওয়াই আমি পিরিয়ড ফেলুদা করি, উইচ ইজ ওয়াই আমি পিরিয়ড ফেলুদা করতে ভালোবাসি এবং পিরিয়ড ফেলুদাই করবো। আর তো ফেলুদা করবো না, কিন্তু যে কটা করেছি সেই 4টেই আমি পিরিয়ড ফেলুদা করেছি। তার মধ্যে একটা ফেলুদা আমাকে যতকাণ্ড কাঠমান্ডুটা, যেহেতু ভূমিকম্পের পর কাঠমান্ডুর পুরো ল্যান্ডস্কেপ পাল্টে গেছিল, ওটা আমাকে একটু আধুনিক করতে হয়েছে, বাট সেটা আমি খুব মিনিমাল রেখেছি যাতে সেটা কখনোভাবে ধাক্কা না দেয়। কিন্তু এছাড়া আই স্পিরিচুয়ালি বিলিভ ইন পিরিয়ড ফেলুদা আর ক্লাসিক্যাল ফেলুদা। আমি সেটার বাইরে আমি অ্যাটলিস্ট যাব না। কেউ যদি যায়, পূর্ণ সমর্থন আছে। আমি মনে করি একদম আমি রানাদার সাথে একমত, সবার নিজস্ব ইন্টারপ্রিটেশনের একদম পূর্ণ অধিকার আছে, কারণ এইভাবেই কিন্তু একটা চরিত্র বেঁচে থাকে। আজকে শার্লক হোমস বা মিস মার্পল বা পয়েরো বা এনারা এখনো আমাদের মনে বেঁচে আছেন, কারণ এগুলো দিয়ে মানুষ কন্টিনিউয়াসলি ইন্টারপ্রেট করেছে, রিইন্টারপ্রেট করেছে, নানা রকমভাবে দেখেছে। সো আমি এই যে আমার এই সত্যি বলে সত্যি কিছু নেই ছবিটা চলছে, সেটা আমার নিজস্ব একটা ইন্টারপ্রিটেশন, একটা অ্যাডাপ্টেশন অফ আ ক্লাসিক টেক্সট। সো ক্লাসিক টেক্সট তখনই বেঁচে থাকে যখন সেটা বারবার রিইন্টারপ্রেটেড হয়। কিন্তু আমি ফেলুদার ক্ষেত্রে এই ব্যাপারে একটু অপারগ। গোড়া সৃজিত এবং
আমার সামনে যে দর্শক মণ্ডলী বসে আছেন তাদের হাততালি শুনে বুঝতে পেরেছি তারাও বেশ গোড়া। অর্থাৎ কপি বুক ফেলুদা চাই, ধ্রুপদী ফেলুদা চাই। কেউ যদি বেশি এক্সপেরিমেন্ট করেন তাহলে কিন্তু চেপে ধরার জন্য আপনারা রইলেন, কারণ ফেলুদা আরও 100 বছর, এটাই ওরা বললেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি, তাকে ফেলিসিটেট করে নেওয়া হবে।